অফিস কক্ষের দরজা খুলতে গিয়ে হাদিবাকে এমন একটা আপত্তিকর অবস্থায় পড়তে হবে তা কখনো কল্পনা করেনি। কিন্তু আজ তার স্বামী পরনারীর নেশায় আসক্ত দেখে গলা ফাটিয়ে কান্না আসছে। কিন্তু অফিসের মধ্যে সিন ক্রিয়েট করা যাবে না, এতে আদিবাড়ি মান সম্মান যাবে। হাজার হোক স্বামী তো তার। জানাজানি হয়ে গেলেও সোসাইটিতে দুজনকেই অসম্মানের মুখে পড়তে হবে। আদিবা মাঝে মধ্যেই নিলয়ের জন্য অফিসে খাবার নিয়ে আসে, আর বেশিরভাগ সময় সফিকের কাছে টিফিন বক্স পাঠিয়ে দেয়। কিন্তু আজ শখের বশেই অফিসে আসে এবং হাসি উজ্জ্বল চেহারা নিয়ে অফিস কক্ষের দরজা হালকাভাবে খুলতেই লক্ষ্য করলো নিলয় চেয়ারে বসে আছে, আর মেয়েটি দাঁড়ানো অবস্থায় নিলয়কে অজস্র গালে কপালে কিস করছে, আর নিলয় চোখ বুজে রয়েছে। আদিবা এইটুকু দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দেয় এবং দ্রুতই বাসায় চলে আসে। আজ তার স্বামীর কৃতকর্ম দেখে যেটুকু ভালোবাসা জমেছিল তা ঘৃণায় রূপান্তরিত হয়ে গেল। নিলয় হচ্ছে আলিফ চৌধুরীর একমাত্র ছেলে। পড়াশোনা শেষ করে বাবার গার্মেন্টস ফ্যাক্টরিতে সামলাচ্ছে। আর আদিবা হলো আলিফ চৌধুরী বন্ধুর একমাত্র মেয়ে। তারা অনেক আগে থেকেই দুই বন্ধুর মাঝে আত্মীয়তা আরও মজবুত করবে বলে মনস্থির করেছিলেন। নিলয় আদিবার বিয়ের উপযুক্ত হওয়ায় দুই পরিবারে বিরাট আয়োজন করে বিয়েটা সম্পূর্ণ করেন। নিলয় আদিবাও বিয়েতে দ্বিমত পোষণ করেনি, সব দিক থেকে একদম পারফেক্ট চলছিল। আদিবাও কখনো তার স্বামীর চরিত্রে ত্রুটি সে পায়নি। কিন্তু আজ অফিস কক্ষে পরনারীর অন্তরঙ্গ দৃশ্য আদিবা তা মেনে নিতে পারছে না। বালিশে মাঝে মুখ বুঝে কান্নায় ভেঙে পড়ছে সে। অপরদিকে নিলয় চেয়ারে ঘুমানো অবস্থায় হঠাৎ ফোনের ক্রিং ক্রিং শব্দে ঘুম ভেঙে গেল। নিলয়ের চোখ যেন ওপরে তুলতেই পারছে না, অনেকটাই ঘুম ধরে আছে। মনে হচ্ছে কেউ তাকে ঘুমের মেডিসিন খাইয়েছে। অফিস কক্ষে ঘুমের মেডিসিন খাওয়ানোর মতন কাউকে সে সন্দেহ করতে পারছে না। কে খাওয়াতে পারে? আনমনি এসব ভাবতে ভাবতে টিউন আবারও বেজে ওঠায় নিলয়ের ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে ফোনে কিছুক্ষণ কথা বলার পর নিজেকে ফ্রেশ করার জন্য ওয়াশরুমে চলে আসে। আয়নার মাঝে তার ছবি প্রতিফলিত হওয়া মাত্রই নিলয় রীতিমতো ঘাবড়ে যায়, আর অবিরাম পানির ছিটা মুখে দিতে লাগলো। কেননা তার গালে কপালে অজস্র লিপকিসের ছাপ স্পষ্ট ফুটে আছে। তা দেখে নিলয় নিজে নিজেই অনেকটা ঘাবড়ে যায় আর ভাবতে লাগে, আমার সঙ্গে এমনটা কে করতে পারে? অফিস কক্ষে আমার অনুমতি ছাড়া তো কেউ প্রবেশ করতে পারে না। এমন ঘটনা ঘটে গেল, অথচ আমি বিন্দুমাত্র টের পেলাম না। তার মানে নিশ্চয়ই কেউ ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। কিন্তু আমাকে ব্ল্যাকমেল করে তাদের লাভ কি হবে সেটাই তো বুঝতে পারছি না। নিলয় আনমনে এসব ভেবে ওয়াশরুম থেকে বের হয়ে ঘড়ির দিকে লক্ষ্য করলো 3টে প্রায় বেজে গেল, অথচ তার লাঞ্চের জন্য আদিবা এখনো খাবার পাঠায়নি। কিছুটা রেগেই শফিকের কাছে ফোন করে বলে, শফিক, তোর ভাবি কি আজ খাবার পাঠায়নি? না ভাইজান, ভাবি নিজেই নিয়ে আসতে চাইছিল দেখা আমি আনি নাই। তাই এখনো কি ভাবি খাওন অফিসে নিয়ে আহে নাই ভাইজান? না, ও আসেনি। তাই আমি কি ভাবির অহন থাইকা খাওয়ান নিয়ে আনবো ভাইজান? না থাক, তার প্রয়োজন নেই। আমি বরং তোর ভাবির সাথে কথা বলে দেখি। আচ্ছা ভাইজান। এই বলে নিলয় আদিবার ফোনে কল দিতে লাগলো, কিন্তু তার কোনো রেসপন্স পাচ্ছে না। এদিকে আদিবা খাওয়া দাওয়া বন্ধ করে কান্নায় ভেঙে পড়েছে। আজ কোনোভাবেই দৃশ্যটি ভুলতে পারছে না। বারবার শুধু ওই দৃশ্যে স্পষ্ট ভেসে উঠছে, কান্না করছে আর চোখে জল মুছছে। আদিবা হঠাৎ নিলয়ের কলে ফোন কিরিং কিরিং ওঠে বেজে উঠল। তড়িঘড়ি করে হাতে ফোন ঠিক করলো, কিন্তু তখনকার কথা ভেবে নিলয়ের কল ধরা সত্ত্বেও অবহেলায় ফোনটা বালিশের ওপর রেখে দেয় আদিবা। আর এদিকে নিলয় আদিবার কল রিসিভ করছে না দেখে মন খারাপ করেই ছোট্ট একটা টেক্সট লিখে সেন্ড করে। কিছুক্ষণ পর আদিবা মেসেজের শব্দ শুনে ফোনে হাত নিয়ে মেসেজটি পড়তে লাগলো। কি ব্যাপার, ফোন রিসিভ করছো না কেন? এদিকে আমি না খেয়ে বসে আছি। তুমি তো জানোই বাহিরের খাবার আমি পছন্দ করি না। একটু লেট হলেও বাড়ির খাবারই খেয়ে নিই। তাহলে আজ আমাকে না খাইয়ে রেখেছো কেন? আদিবা মেসেজটি পড়ে কোনো রিপ্লাই দিল না। আজ সে না খেয়েই থাকুক, এটাই আদিবা চাই। কিছুক্ষণ পর আবার নিলয়ের মেসেজ, আচ্ছা থাক, তোমাকে আর কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসতে হবে না, বাহির থেকেই খাবার অর্ডার করছি।
আদিবা ভুরুক্ষেপহীনভাবে মেসেজটি এবারেও এড়িয়ে গেল। ওদিকে নিলয় আদিবার ওপর রাগ পেলেও পরক্ষণেই তা উদাও হয়ে গেল। সারাদিন অফিসে থাকলেও নিলয়ের সেই চিন্তাটা একটুও কমেনি। বারবার সেই প্রশ্নের উত্তর খুঁজেই যাচ্ছে, কোনোভাবেই সেই উত্তরের সন্ধান মিলছে না। সারাদিন অফিসের কাজেই এমনিই কেটে গেল। রাতে কিছুটা মন খারাপ নিয়েই সে দরজায় কলিং বেল কয়েকবার বেল চাপল, কিন্তু ওপাশ থেকে খোলার কোনো শব্দই নেই। রেগে নিলয় চিৎকার মেরে বলে, কি ব্যাপার, কেউ দরজা খুলছে না কেন? নিলয় চিৎকার আর অবিরাম কলিং বেল বাজানোতে রেহানা বেগম অর্থাৎ নিলয়ের মা এসে দরজা খুলে দিয়ে বলে, এত জোরে বেল বাজাচ্ছিলি, কানটায় তো একটুর জন্যই ফেটে যেত। কি করব, দরজা খুলতে লেট করছিলে বলেই তো বেল বাজাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে নে। মা আদিবাকে দেখছি না, ও কোথায়? রুমই আছে, কিন্তু আজ কেমন জানি রুম থেকে বের হয়নি। একবার অবশ্য জিজ্ঞাসা করেছিলাম, সে আমায় উত্তরে শুধু বলল এমনি ভালো লাগছে না। এ কথা শুনে দ্বিতীয়বার কোনো প্রশ্ন করিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। নিলয় এই বলে দ্রুতই তার রুমে চলে যায় এবং দরজা ঠেলে রুমে প্রবেশ করতেই লক্ষ্য করলো আদিবা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। নিলয় বুঝতে পারল কোনো একটা বিষয়ে আদিবার মন খারাপ, কিন্তু মন খারাপের কোনো কারণই সে বুঝতে পারছে না। আনমনে এসব ভেবে নিলয়ের মাথায় হঠাৎ দুষ্টুমির উদয় হলো। সে কোনো প্রকার শব্দ না করেই আদিবাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল, আমার জানটার কি আজ মন খারাপ? অফিসেও আমাকে না খাইয়ে রেখেছে, আর এখনো দেখছি উদাসীন হয়ে চুল ঠিক করছে। হঠাৎ আমার বউটা আর কি হলো? নিলয়ের দুষ্টুমাকা কথায় আদিবার রাগ আরও বেড়ে চলেছে। মন চাইছে অনেক কিছুই বলতে, কিন্তু কোনো একটা বাধায় সে বলতে পারছে না। নিশ্চুপ হয়েই চুল ঠিক করছে। নিলয় আদিবার নিশ্চুপ থাকা দেখে আঁচ করতে পারে যে সত্যিই তার মন খারাপ। যাই হোক, আদিবার মন ভালো করতে হবে, এসব ভেবে আদিবাকে তার দিকে ঘুরিয়ে নেয়। হঠাৎ আদিবার চোখ লাল বর্ণ হয়েছে দেখে নিলয় আঁতকে উঠে বলে, আদিবা, তোমার চোখ লাল বর্ণ কেন? নিশ্চয়ই মার কোনো বকা খেয়ে কান্না করেছো, তাই না? নিলয় এসব বলছে আর আদিবা রাগে ফুলছে। নিলয়ের এমন ভালো আচরণ তা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আদিবার নিশ্চুপ থাকা দেখে নিলয় পরম ভালোবাসায় আদিবাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, কিছু তো একটা বলো। আদিবার এবার নিজেকে সংযত রাখতে না পেরে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং রাগান্বিত সুরেই বলে, খবরদার, ভুলেও ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না। নিলয় কথাটি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। বিয়ের 1 বছর প্রায় বেশি হয়ে গেল, কখনো আদিবার কাছ থেকে এমন বিএফ দেখেনি। আজ তা দেখে কিছুটা থতমত খেয়ে বোকার মতন বলে উঠল, নোংরা হাত কই পাইলা? ধুলাবালি তো আর হাতে লেগে নেই যে তোমার গায়ে লেগে যাবে। আপনার মনে যে ধুলোবালি লেগে আছে আমি তার কথা বলছি। আদিবার রাগান্বিত চেহারা দেখে বুঝতে পারল এই সময় তর্ক বিতর্ক করলে ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে, তার থেকে কেটে পড়াই ভালো হবে। আনমনে ভেবে নিল নিলয় নিজেকে সংযত রেখে বলল, আমি বুঝতে পারছি কোনো এক ব্যাপারে তোমার মন খারাপ, এজন্য আমার সাথে রাগ দেখাচ্ছ। আমি এতটাও বোকা না যে এই মুহূর্তে আমার বউটার সঙ্গে তর্ক বিতর্ক করব। যাই হোক, এখন তুমি আমার জন্য খাবার রেডি করো, আমি বরং ফ্রেশ হয়ে আসছি। এদিকে আদিবা নিলয়ের আচরণে অনেকটাই অবাক। একটা মানুষ এতটা নিখুঁতভাবে অভিনয় তার স্ত্রীর সঙ্গে কিভাবে করতে পারে? বাহিরে ভালো রূপ আর ভিতরে ভিতরে পুরোই শয়তানের হাড্ডি। এমন মানুষের সঙ্গে এক ছাদের নিচে থাকা বড্ড কঠিন। আনমনে ভেবে যাচ্ছে আদিবা। নিলয় ফ্রেশ হয়ে এসে দেখে আদিবা বিছানায় ভাবান্তর অবস্থায় বসে আছে। তবে আজ যে আচরণ আদিবা করেছে তা আগে কখনো করেনি। নিলয় এবার কিছুটা রিয়্যাক্ট করে বলল, আদিবা, কি হয়েছে তোমার? এমন ভাবান্তর অবস্থায় বসে আছো যে? মন চাইছে বসে আছি তাই। আদিবা রাগ হওয়ার পিছনে বিশেষ কোনো কারণই পেল না। অফিস যাওয়ার সময় তো আদিবা ভালোই ছিল, কিন্তু এখন কি এমন হলো যে আমার সঙ্গে কথা বলতে চাইছে না, উল্টে রাগ দেখাচ্ছে? আনমনে কিছুটা ভেবে নিল নিলয়। আদিবার সামনে গিয়ে বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, হঠাৎ করেই তুমি এমন বিয়ে পাল্টে ফেলার কারণ কি বলো তো? নিলয়ের প্রশ্নে আদিবা আর চুপ করে থাকতে পারল না। অনেকটাই রাগ ঘৃণায় বলে উঠল, আজ আমার ভাবতেই গা গুলিয়ে যাচ্ছে যে আমার স্বামী পরনারী স্পর্শে কাতর, যে কিনা অফিসের মধ্যে পরনারীর নেশায় মেতে থাকে। ছি! আদিবার এমন ধারা কথা শুনে নিলয়ের দুনিয়াদারি যেন নিমেষেই ওলট পালট হয়ে গেল।
আদিবাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। আর পরনারীর সংস্পর্শে যাবে তা তো দূরের বিষয়। হয়তো আদিবাকে কেউ ভুল বুঝিয়েছে, এই জন্য এসব বলছে। আর মনে নিলয় এসব ভেবে বলে উঠল, আর যাই বলো না কেন, আমার চরিত্র নিয়ে আর একটাও বাজে কথা না আমি কিন্তু সহ্য করব না। সুতরাং যার কাছ থেকে এসব শুনে আসছো তার নামটা শুধু বলো। সত্য কথা বলছি তো, এই জন্য গায়ে কাঁটার মতন বিচ্ছে, তাই না? আপাতত এই টপিকটা বাদ দাও প্লিজ, আমার এসব কথা বলতে একদম ভালো লাগছে না। নিজেকে এত সাধু ভেবো না। অফিসে গিয়ে তুমি কি করো তা খুব ভালো করেই জানি, আর প্রমাণও আজ পেয়েছি। কি প্রমাণ পেয়েছো বলো? সে কথা আমার মুখে আনতে বাঁচছে, বলতে পারবো না। দেখো আদিবা, মেজাজটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। তোমাকে কে কি ভুল বুঝিয়েছে সেটাই তুমি আমার ওপর ঝাড়ছ। তাছাড়া আমার চরিত্র সম্পর্কে তুমি ভালো করেই জানো, সুতরাং অহেতুক কথা বাড়িও না প্লিজ। চরিত্রহীন একটা? কি বললে? আমি চরিত্রহীন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটা চরিত্রহীন। আদিবার মুখে নিলয় চরিত্রহীন শুনে ঠাস করে সজোরে একটা থাপ্পড় আদিবার গালে মেরে দিয়ে বলে, আর একবার আমাকে চরিত্রহীন বললে অন্য গালে এমনই থাপ্পড় পড়বে। নিলয় এই বলে রুম ত্যাগ করলো। আর আদিবা ফুপিয়ে কান্না করতে লাগলো। নিলয় যে আদিবাকে থাপ্পড় মারবে তা কখনোই আশা করেনি। যেটুকু ভালোবাসা ছিল তা একেবারে নিমেষেই শেষ হয়ে গেল। বুক ফেটে কান্না আসছে আদিবার। তার ভালোবাসার মানুষটিও যে এমন মিসবিহেভ করতে পারে তা সত্যিই জানা ছিল না। অপরদিকে নিলয়ের ছাদের কিনারায় দাঁড়িয়ে থেকে ভাবছে, আদিবা আমাকে চরিত্রহীন ডাকছে কেন? কোনো মেয়ের সংস্পর্শে আমি কখনো যাইনি, তাহলে আদিবা কি দেখে এমন বিহেভ করছে? কিছুতেই তো বুঝতে পারছি না। নাকি অফিস কক্ষে আমাকে ওই অবস্থায় দেখে চরিত্রহীন বলছে? এটাই হবে হয়তো। সেদিন আদিবারই খাবার নিয়ে যাওয়ার কথা ছিল, হয়তো আমাকে ওই অবস্থায় দেখে ভুল বুঝেছে। কিছু সময় নিজের চোখের দেখাও ভুল হয়ে থাকে, আর সেই ভুলই আদিবা করেছে। কিন্তু তাকে প্রমাণ দেব কিভাবে যে আমি নির্দোষ? নিলয় আনমনে এসব ভেবে ছাদ থেকে নেমে রুমে চলে গেল। দরজায় এসে লক্ষ্য করলো আদিবা কান্না করছে। এ দেখে নিলয়েরও খারাপ লাগা কাজ করছে। এই প্রথম আদিবার গায়ে সে হাত তুলেছে। অনুশোচনায় আদিবার পাশে গিয়ে বসে বলল, সরি আদিবা। আদিবা নিশ্চুপ। সরি বললাম তো, এবার কান্নাটা বন্ধ করো। আদিবা চোখের জল মুছে দিয়ে বলতেই আদিবা হাত ঝটকানি মেরে বলে, এই খবরদার, তোর এই নোংরা হাত দিয়ে আমাকে কখনো স্পর্শ করবি না। আদিবার মুখে তুই থেকে শব্দটি শুনে নিলয় রীতিমতো অবাক হয়ে চোখগুলো বড় বড় করে বলে উঠল, তুমি আমাকে তুই তুকারি করছো? হ্যাঁ, বেশ করেছি, প্রয়োজনে আরও বলবো। আদিবার এমন বিএফ দেখে নিলয় নিশ্চুপ হয়ে যায়। বুঝতে পারলো এখন ভুল বোঝাবুঝি হচ্ছে। এই অবস্থায় যতই তর্ক বিতর্ক করব ততই ঝামেলার সৃষ্টি হবে। তার থেকে সত্যটা আমাকে আগে বের করতে হবে, যে অগোচরে আমাদের সম্পর্কটাকে কে ভাঙতে চাইছে। নিলয় এসব ভেবে না খেয়ে আদিবার পাশে কম্বল মুড়িয়ে চোখ বুজে ফেলল। আদিবার মুখে তুই শব্দটা শুনে অনেকটাই মন খারাপ হলো নিলয়ের। এদিকে আদিবা মনস্থির করলো এই চরিত্রহীন স্বামী সংসারে আর থাকবে না। চোখের আড়ালে পরনারীর সঙ্গে মেলামেশা আর তার স্ত্রী হয়ে মুখ বুজে সহ্য করার পাত্রী আদিবা নয়। প্রয়োজনে চরিত্রহীন স্বামীর সংসার ত্যাগ করব। আদিবা আনমনে এসব ভেবে ঘুমিয়ে পড়ল। রাতে কোনো রকম তারা মান অভিমানে ঘুমিয়ে পড়ে রাত পাড়ি দিল। কিন্তু রাতে নিলয় না খেয়ে ঘুমানোর জন্য সকালেই তার ঘুম ভেঙে গেল এবং নিজেকে ক্ষুধার্ত অনুভব করলো। চোখ মেলে পাশে তাকাতেই লক্ষ্য করলো আদিবা বিভোর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, আর রাতের থাপ্পড়টাও ফর্সা গালে স্পষ্ট ফুটে উঠেছে। খুব খারাপ লাগাও কাজ করছে নিলয়ের মাঝে। অনুশোচনায় আদিবাকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। নিলয় জড়িয়ে ধরাতে আদিবা ঘুমের ঘোরেই শক্ত করে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর আদিবার ঘুম ভেঙে যায় এবং লক্ষ্য করে নিলয়ের বুকের মাঝে জড়সড় হয়ে সে ঘুমিয়ে আছে। এই দেখে দ্রুতই আদিবা ওখান থেকে নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু নিলয় আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি হলো, কোথায় যাচ্ছ? যেদিকে খুশি সেদিকেই যাব, তার কৈফিয়ত কি আপনাকে কেন দেব? ছেড়ে দিন আমায়। বাহ, ভালোই সম্মান দিচ্ছ আমাকে। রাতে তুই করে বললে, এখন আবার আপনি করে বলছো। নিলয়ের হাসি দেখে আদিবার রাগ তীব্র গতিতে বেড়ে গেল। রাগান্বিত স্বরেই বলল,
ফালতু কথা বাদ দিয়ে আমাকে ছেড়ে দিন, নইলে কিন্তু হাতে কামড়ে দেব। হ্যাঁ দাও দেখি। নিলয় ফাজলামো করে বলতেই আদিবা সত্যি সত্যি হাতে কামড় বেড়ে দিল, কিন্তু নিলয় তাতে বিন্দু মাত্র রিয়াক্ট করলো না। উল্টে মুখে মিষ্টি হাসি এনে বলে, কি এবার রাগ কমেছে নাকি আর একটা কামড় দিতে ইচ্ছে করছে? আদিবা নিশ্চুপ। আদিবা, আমি সত্যিই কোনো পরনারীর সংস্পর্শে যাইনি। আমি তো তোমাকেই ভালোবাসি। অন্য নারীর সংস্পর্শে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না, বিশ্বাস করো। বাবার এত বিলাসবহুল তা থাকা সত্ত্বেও কখনো বাজে পথে পা বাড়ায়নি। স্টুডেন্ট লাইফে অনেক মেয়ের কাছ থেকে প্রপোজাল পেয়েছি, কিন্তু তাদেরকে কখনোই গার্লফ্রেন্ড বানাইনি। ভেবেছিলাম বিয়ে তো একজনকেই করব, মাঝখানে এত গার্লফ্রেন্ড বানিয়ে অনুভূতি বিতরণ করার কি দরকার? বিয়ে করে তার সাথেই অনুভূতি শেয়ার করব। এই ভেবেই নিজেকে শুদ্ধ রেখেছি, কখনো বিশুদ্ধতায় পা রাখিনি। আর রাতে যখন আমাকে চরিত্রহীন বললে, তখন সত্যিই অনেক রাগ উঠেছিল। রাগের ঘোরে তোমাকে থাপ্পড়টা মেরেছি, এর জন্য সত্যিই আমি অনুতপ্ত। প্লিজ আর যাই করো না কেন, আমাকে ভুল বুঝছো না। আদিবা নিলয়ের কথা শুনে বলো, আমার চোখের দেখা কি তাহলে ভুল ছিল? হ্যাঁ, ভুলই ছিল। আমাদের চোখের দেখাও মাঝে মাঝে ভুল হয়ে থাকে, সেই ভুলটাই তোমার হয়েছে। সত্যকে এভাবে ধামাচাপা দেবেন না প্লিজ। আপনি অবৈধ সম্পর্ক করেছেন তা নিজের মুখে স্বীকার করুন। আর আমাকে কেউ আপনার বিষয়ে কান পড়া দেয়নি যে তাদের কথা বিশ্বাস করব। আমি নিজের চোখে আপনার কৃতকর্ম দেখেছি, তাহলে নিজের চোখে অবিশ্বাস করব কিভাবে? আদিবার এমন ধারা কথা শুনে নিলয় চুপ হয়ে গেল, কেননা এই মুহূর্তে তার কথা বলতে গেলে প্রমাণের দরকার। আর মুহূর্তেই নিলয় নিজেকে নির্দোষ হিসেবে উপস্থাপন করবে তো দূরের বিষয়, অফিসে নিলয়কে কোনো মেয়ে এমন জঘন্য কাণ্ড করেছে তা ও নিজেই জানে না। সব দিক থেকে ব্যাপারটা কঠিন হয়ে আসলো। এদিকে আদিবার নিলয়ের নিশ্চুপ থাকা দেখে সন্দেহের গতি প্রবল গতিতে বাড়তে লাগলো। সকালে দুইজন মন খারাপ নিয়েই বিছানা থেকে উঠে পড়ল। নিলয় না খেয়েই অফিসে চলে গেল। অফিসে এসেই ও কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছে না, বারবার মেয়েটির কথা ভাবছে। এত বড় একটা গেম আমার সঙ্গে কে খেলতে পারে? আর মনে ভাবতেই সিসিটিভির ফুটেজ রেকর্ডের কথা নিলয়ের মনে পড়ে গেল। দ্রুতই কম্পিউটারের সামনে বসে পড়ে নিলয়। কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করায় কোনো তথ্য না পেয়ে হতাশ হয়ে যায়। কম্পিউটার ওখান থেকে উঠে আসতে যাবে, এরই মধ্যে হঠাৎ গোপন সিসিটিভি ফুটেজের কথা মনে পড়ে গেল। সাধারণত সবার দৃষ্টির আড়ালেই ক্যামেরাটা লাগানো হয়েছে। নিলয় আগ্রহ নিয়ে কম্পিউটারে চেক করতে লাগলো। অনেক চেষ্টা করার পর নিলয় ভিডিও ফুটেজ পেয়ে গেল। নিলয় ভিডিও ফুটেজ ওপেন করতেই আঁতকে উঠে বলে, নুসরাত, আমার ভালো বন্ধু হয়ে ও এমন নোংরা জঘন্য কাজটি কিভাবে করতে পারে? ও তো আমার ভালো বন্ধুই ছিল, কিন্তু এসব করে তার কি লাভ? এসব কিছু আমাকে জানতেই হবে। তারপর সিসিটিভি ফুটেজ রেকর্ড ফোনে নিয়ে তড়িঘড়ি করে নুসরতের বাসায় চলে যায়। দরজায় কয়েকবার কলিং বেল বাজানোর পর নুসরত দরজা খুলে বলে ওঠে, কে? নিলয়কে দেখা মাত্রই নুসরত কিছুটা কাঁপা কাঁপাই গলায় বলে, নিলয়, তুই হঠাৎ আমাদের বাসায় কি মনে করে? ভিতরে আয়। নিলয় রাগান্বিত অবস্থায় বাসার ভিতরে গিয়ে বলে উঠল, আমার সঙ্গে এই নোংরা গেমটা কেন খেললি নুসরাত? নিলয়ের রাগান্বিত চেহারা দেখে নুসরাত তুতলিয়ে বলে, তুই কোন গেমের কথা বলছিস? নুসরাতের কথা শেষ হওয়া মাত্রই নিলয় ঠাস করে থাপ্পড় মেরে ভিডিও ফুটেজটা দেখিয়ে বলে, এই জঘন্য কাজটা তুই কেন করেছিস বল? নুসরত ভিডিও ফুটেজ দেখে কান্না করে বলে ওঠে, নিলয়, এই ভিডিও ফুটেজটা ভাইরাল করিস না প্লিজ। এটা আমি অনেকটা বাধ্য হয়েই করেছি, তোর অগোচরে এমন কাজটা করে ফেলেছি। ছি ছি নুসরত, তুই এমন জঘন্য কাজটি কিভাবে করতে পারলি আমার সঙ্গে? তাছাড়া আমি তো এটাই বুঝতে পারছি না, এই জঘন্যতম গেমটা খেলে তোর কি লাভ হলো? এতে আমার কোনো লাভ নেই। এবার সত্যি কিন্তু অনেক রাগ উঠে যাচ্ছে। স্বার্থ নেই তো এই নোংরা গেমটা খেললি কেন? নিলয়ের ধমকানোতে কেঁপে ওঠে নুসরাত। তা দেখে নিলয় বুঝতে পারল এই সময় রাগ দেখালে নুসরাত ভয়ে কিছু বলবে না, আমাকে শান্ত হতে হবে এবং মেন পয়েন্টটাও জানতে হবে। আনমনে ভেবে নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে বলে, নুসরত, ভয় পাস না। এই মাস্টার প্ল্যানটা কে করেছে আর কি এমন রহস্য জড়িয়ে আছে সেটা নির্ভয়ে বল প্লিজ। নিলয়কে স্বাভাবিক দেখে নুসরত নির্ভয়ে বলে ওঠে, 3 মাস আগের ঘটনা। ক্যাম্পাস থেকে রিকশায় বাসায় ফিরছিলাম। মাঝ রাস্তায় হঠাৎ তানবীর বাইক নিয়ে রিকশার সামনে দাঁড়িয়ে বলে,
হাই নুসরাত, কি ব্যাপার তানভীর, রিক্সার সামনে দাঁড়ালে কেন? মানে তোমার সঙ্গে আমার একটু পার্সোনাল কথা ছিল, এখানে বলা সম্ভব না। তানভীর, মাঝ রাস্তায় আমাকে বিরক্ত করো না প্লিজ। আরে দাঁড়াও, রেগে যাচ্ছ কেন? তানভীর, ইদানিং কিন্তু তুমি আমাকে বেশি বিরক্ত করছো। ও আচ্ছা, তোমার পিছনে ঘুরঘুর করি বলে বিরক্ত লাগে? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আর তোমাকে বিরক্ত করব না। তবে চিঠিটা সময় পেলে একবার পড়ে নিও। বাই। সেদিন আমার হাতে চিঠি ধরিয়ে দিয়ে দ্রুতই চলে যায়। তানভীর আমাকে প্রপোজাল করে 2-3 মাস আমার পিছনে ঘুরঘুরও করেছে, কিন্তু তাকে হ্যাঁ বলতে কেন জানি মন সাড়া দিচ্ছিল না। তানভীরের সেদিনকার চিঠিতে এত আবেগপ্রবণ অনুভূতি দিয়ে কথা তুলেছিল যে ইচ্ছে না থাকা সত্ত্বেও তানভীরের সঙ্গে রিলেশনে জড়িয়ে যায়। শুরুতেই তানভীর আমাকে এত ভালোবাসতো, কেয়ার করতো, তখন আমার কাছে মনে হতো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হতো নিজেকে। তানভীরের সঙ্গে সব দিক থেকেই ভালো চলছিল। হঠাৎ তানভীর এমন বাজে একটা আবদার করে বসে, যা শুনে নিজেকে সংযত রাখতে না পেরে তানভীরের গালে থাপ্পড় বেড়ে বাসায় চলে আসি। কিছুক্ষণ পর তানভীর ভিডিও কলে ব্লেড হাতে নিয়ে বলে, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না থাকো তো এই দেখো, নিজেকে আমি শেষ করে দিচ্ছি। তানভীর এই ব্লেড দিয়ে নিজের হাত কাটছিল। তানভীরের এমন পাগলামো দেখে নিরুপায় হয়ে রুম ডেট করতে রাজি হয়ে যায়। রুম ডেট করার পর তানভীর শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, আজ আমি সার্থক। তানভীরের মুখে শয়তানি ও সার্থক শব্দটি শুনে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলেছিলাম, সার্থক মানে বুঝলাম না। এই সার্থক মানে হচ্ছে আমি যা বলবো তা তুমি অক্ষরে অক্ষরে মেনে চলবে। তানভীর, হঠাৎ এসব কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। তোমাকে অত কিছু বুঝতে হবে না, তুমি শুধু আমার আদিবাকে আমার কাছে ফিরিয়ে দেবে। কোন আদিবার কথা বলছো? আর ও যদি ভালোবাসার মানুষ হয়ে থাকে তবে আমি কে? তোমাকে ভালোবেসেছি শুধু ব্যবহার করার জন্য, আর আদিবার কথা জিজ্ঞেস করছো? সে আমার জীবন, ওকে পেতে হলে আমাকে যা যা করতে হবে তাই করব। তাহলে আমার সঙ্গে এমন জঘন্য কাজটা কেন করলে তানভীর? এর জন্যই করেছি যে তুমি আমাকে আদিবাকে পেতে সাহায্য সহযোগিতা করবে। তাছাড়া নিলয়ের সঙ্গে তোমার ভালো বন্ধুত্ব সম্পর্ক রয়েছে, এতে খুব সহজেই কাজটা হয়ে যাবে। তোর মতন শয়তান ছেলের হাতের নাগালে আর থাকবো না। এই বলে ওখান থেকে চলে আসতেই রুম ডেটের ভিডিও বের করে বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওই ভিডিওটা কাল নেটে আপলোড দিচ্ছি, দেখি কয়টা লাইক কমেন্ট পড়ে। তানভীরের এমন শয়তানি দেখে বড্ড অসহায় হয়ে গেছিলাম। সেদিন একে তো ধোঁকা খেয়েছি এবং তার হাতে ব্ল্যাকমেলের শিকার হচ্ছি। নিরুপায় হয়ে তানভীরের পা জড়িয়ে ধরে কান্না করে বলি, তানভীর প্লিজ ভিডিওটা ভাইরাল করো না প্লিজ, সমাজে মুখ দেখাতে পারবো না, তখন আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না আমার। আচ্ছা ঠিক আছে, ভাইরাল করব না, তবে আমি যা যা বলবো তাই তাই তোমাকে করতে হবে, বলো রাজি? হ্যাঁ আমি রাজি। নিলয় চৌধুরীর স্ত্রী আদিবাকে আমার চাই, তা যে কোনো মূল্যে। আর আমার জানা তাদের স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা বেশি, তাদের সম্পর্কে ফাটল ধরাতে তোমাকে সামান্য নাটক করতে হবে। অসম্ভব, নিলয়ের সংসারে আমি আগুন লাগাতে পারবো না। তাছাড়া ও আমার অনেকটা ভালো বন্ধু, তার সঙ্গে এমন জঘন্যতম নাটক আমি করতে পারবো না। নুসরাত, বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে দিয়ে কাজ হবে দেখেই এই মাস্টার প্ল্যান কাজে লাগিয়েছি। এতে জল ঢেলে দিচ্ছ, তার পরিমাণ কিন্তু খুব ভয়াবহ হবে। ভিডিওটা একবার ভাইরাল হলে তোমার অবস্থা কেমন হবে নুসরাত, ভাবতে পারছো? তানভীর এমন ব্ল্যাকমেল করাতে নিরুপায় হয়ে তোর সঙ্গে জঘন্যতম নাটকটা করেছি, এছাড়া আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। নুসরাতের কাছে সমস্ত ঘটনা শুনে নিলয় রীতিমতো রেগে গিয়ে বলে ওঠে, তানভীর আমার দৃষ্টির আড়ালে এসব করছে, ওকে তো আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও তোকে ঠকিয়েছে এবং আমার আদিবার দিকে বাজে নজরে তাকিয়েছে। ওকে তো আমি এমনি এমনি ছেড়ে দেব না। মাস্টার প্ল্যান কাকে বলে এবার দেখবে। মাস্টার প্ল্যান মানে বুঝলাম না। ও তোকে যে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করছে এটাই ওর কাল হয়ে দাঁড়াবে। নিলয়ের কথা আগা মাথা না বুঝে নুসরাত বলে ওঠে, নিলয় কি প্ল্যান করছিস? কিছুই তো বুঝতে পারছি না। নুসরাতের কথায় নিলয় মুখে শুকনো হাসি টেনে বলে, এতদিন তানভীর যা যা বলেছে তা তো শুনেছিস। হ্যাঁ, তা তো বাধ্য হয়ে শুনেছি। এখন থেকে তানভীরের প্রত্যেকটা কথাই তুই অমান্য করে চলবি, মানে বিপরীত বামে চলতে বললে তুই ডানে পা রাখবি।
এমনটা হলে তো ভালোই হতো, বেঁচে যেতাম। কিন্তু আমি যদি তানবীরের একটা কথা অমান্য করি, তোর সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল করে দেবে, তখন তো আত্মহত্যা করা ছাড়া রাস্তা তো কোনো খোলা থাকবে না। এমন কিছুই হবে না। এখন তুই শুধু ফোনে কল রেকর্ড চালু করে তানভীরকে বলবি এখন থেকে তার কোনো প্রকার ব্ল্যাকমেলের শিকার হচ্ছিস না। আমার এমন আচরণে ও যদি সত্যি সত্যি ভিডিও ভাইরাল করে দেয়? ধুর বোকা, ও শুধু তোকে ভিডিও ভাইরাল করার কথা বলে এসব করাচ্ছে। মূলত ওর উদ্দেশ্য ভিডিও ভাইরাল করা না। একবার শুধু তানভীরকে ফোনে বলেই দেখ। আর হ্যাঁ, কল রেকর্ড অবশ্যই চালু করিস। নিলয়ের কথা মতো নুসরত ভয়ে তানভীরের কাছে কল দিল। রিং হওয়া মাত্রই কল রিসিভ করে তানভীর ওপাশ থেকে বলে ওঠে, হাই, হঠাৎ কি মনে করে? বাজে বকা বন্ধ কর। অনেক সহ্য করেছি, আর না। তুই এতদিন যেটাতে ভয় দেখিয়ে নোংরা কাজগুলো আমাকে করিয়েছিস, এখন তা আর করাতে পারবি না। নুসরতের রেগে কথা বলাতে তানভীর থতমত খেয়ে বলে ওঠে, নুসরত, তোমার মাথা ঠিক আছে তো? আমাকে কি বলছো তা ভেবে বলছো? হ্যাঁ, ভেবেই বলছি। রুম ডেট করার ভিডিও কিন্তু এবার সত্যি সত্যি ভাইরাল করে দেব। যা খুশি তাই কর, এতে আমার বিন্দু মাত্র তোয়াক্কা হবে না। নুসরত, এবার কিন্তু বড্ড খারাপ হয়ে যাচ্ছে। খারাপের রাস্তা তুই বেছে নিয়ে এসিস এবং আমাকে দিয়েও সেই কাজে ব্যবহার করেছিস এবং তাই করতে চাইছিস। বুঝতে পারছি ভিডিওটা ভাইরাল করতে হবে। তোর খুব পাকা গজিয়েছে, তাই না? তানভীর ফোনের ওপাশ থেকে এটা বলতেই নুসরাতের গলা শুকিয়ে যাচ্ছে, ভয়ে ঢোক গিলতে লাগলো। নিলয় নুসরাতের অবস্থা দেখে ইশারা দিয়ে জানিয়ে দিল, ভয় পাস না, আমি আছি। তুই বরং কথা কন্টিনিউ করে যা নুসরাত। নিলয়ের ভরসা পেয়ে বলে ওঠে, পাখা আমার গজায়নি, পাখা গজিয়েছে তোর। এবার পাখাটা সামলে রাখিস। কাটার জন্য কেউ একজন তোর পিছনে অলরেডি লেগে গেছে। ইয়ে মানে আমার পিছনে লেগে গেছে মানে? নুসরতের কথায় তানভীর ভালোভাবেই ভয় পেয়ে থতমত খেয়ে বলে, নুসরাত, তোকে কিন্তু অনেক আগেই বলেছি, আমার মাস্টার প্ল্যানের সামান্য পরিমাণ যদি ত্রুটি হয়, আমার চেয়ে খারাপ কেউ হবে না। তাছাড়া আমি যে কেমন শয়তান তা তুই ভালো করেই জানিস। সুতরাং তুই তোর জায়গাতেই থাক। সম্ভব না। তোর কথার বাইরে গেলে ভিডিও ভাইরাল করবি, এই ভয়ই তো এতদিন দেখিয়ে আসছিস, তাই না? এবার নয়, তা বাস্তবে রূপান্তরিত কর। তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। নুসরাত এই বলে ফোন কেটে দেয়। কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার ভয় মনে বেশ ভালোই লেগে আছে। এতদিন যে ভয় দেখিয়ে তানভীর বাধ্য করে এসব করাতো, আজ নিলয় পাশে থাকাতে ফোনে নির্ভয়ে কথা বললেও মনে তার বেশ ভয়ের রেশ লেগে আছে। নিলয় নুসরাতের অবস্থা দেখে বলে ওঠে, কিরে, ভয় পাচ্ছিস? হ্যাঁ, ভয় তো একটু হচ্ছেই। তবে যদি ও ভিডিওটা ভাইরাল করে দেয় তো আমার কি হবে একবারও ভাবতে পারছিস? আরে ধুর, ভিডিওতে কি তুই একা আছিস নাকি? হ্যাঁ, মানে ভিডিওতে তুই একা নোস, ওখানে তানভীরও আছে। যদি ও ভাইরাল করে তো মান সম্মান তোর একার যাবে না, গেলে তানভীরেরও যাবে। আর তানভীরের নিজের মান সম্মান চলে যাক, এমন কাজও নিজে করবে না। তাছাড়া ওর মেন উদ্দেশ্য ছিল তোকে ব্ল্যাকমেল করে ওর কাজ হাসিল করানো। হ্যাঁ, তাই তো, মান সম্মান গেলে শুধু আমার একার যাবে না, ওই শয়তানটারও যাবে। কিন্তু এভাবে তানভীরকে মাঠে ছেড়ে দেওয়া ঠিক হবে না। কখন কোন সময় কি প্ল্যান করে বসে আবার। আরে চাপ নিস না, এখন যে ফোনে কথা বললি সেই রেকর্ড দিয়ে তানভীরকে আইনের আওতায় আনা যাবে। এতদিন আমার দৃষ্টির অগোচরে তানভীর মাস্টার প্ল্যান কাজে লাগিয়েছে, এখন আমি ওর দৃষ্টির অগোচরে সমস্ত পদক্ষেপই নেব। তা এখনই তুই শুধু দেখে যা। নিলয় এই বলে পুলিশের কাছে ফোন দিল। কিছুক্ষণ পর 4 জন পুলিশ নুসরাতের বাসায় চলে আসলো এবং নুসরাতের কাছ থেকে সমস্ত ঘটনা শুনলো এবং প্রমাণস্বরূপ কল রেকর্ডও শুনে নিল। মামলাটা আরও জটিল হয়ে গেল। 2 দিন পর তানভীরকে পুলিশ গ্রেপ্তার করে এবং একদিন লাঠিচার্জ করার পর তানভীর রুম ডেটের ভিডিওর কথা স্বীকার করে যে ল্যাপটপে সংগ্রহ করে রেখেছে। পুলিশের কর্মকর্তা তারা কোর্টে সমস্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে এবং জজ সমস্ত সাক্ষ্য প্রমাণ সত্যতা পাওয়ায় তানভীরকে 7 দিনের রিমান্ড আর পরবর্তী শাস্তির ব্যবস্থা করা হয়। নিলয় কোর্ট থেকে বেরোনোর সময় নুসরত খুশিতে গদগদ হয়ে নিলয়কে জড়িয়ে ধরে বলে, আজ আমি অনেক খুশি নিলয়, মাথা থেকে আকাশ সমান এক চাপ নেমে গেল। নুসরত হুট করেই নিলয়কে জড়িয়ে ধরবে তা সে কখনো আশা করেনি। সে থতমত খেয়ে বলে ওঠে, নুসরাত, কি করছিস? সবাই দেখছি তো। যদি একবার আদিবার কানে যাই তুই আমাকে সবার সামনে জড়িয়ে ধরেছিস, তাহলে কাঁচাই আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। সরি রে, খুশির প্রবণতায় তোকে জড়িয়ে ধরেছি, মাথা মোটা একটা।
নিলয়, আমার জন্য তো আদিবা তোকে ভুল বুঝেছে, তাই আমি চাচ্ছি এবার আদিবার সামনে গিয়ে সমস্ত ঘটনাগুলো বলে দিই। হ্যাঁ, তা অবশ্যই, কিন্তু তোকে আমার সঙ্গে নিয়ে গেলে। আরে এত ভাবার কি আছে, আমার জন্যই না হয় বউয়ের কাছ থেকে দু একটা কথা শুনলি। আচ্ছা চল। নিলয় ভয়ে ভয়ে নুসরতকে বাসায় নিয়ে যায়, কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যে কথার ভয় নিলয় মনে মনে পাচ্ছিল, আদিবা সেই কথাই নুসরত আর নিলয়কে একসঙ্গে দেখে বলে ওঠে, অফিসের মধ্যে আপনার জৈবিক চাহিদা মিটিয়ে মন ভরে না, তাই না? আজ সোজা বাসায় এনাকে নিয়ে চলে আসছেন। উপস্থিত নিলয় নুসরত কথাটি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নিলয় তো আদিবার কথাতে প্রচণ্ড রেগে গেল, কিন্তু কিছু বলতে পারল না। হাজার হোক ভালোবাসার বউ তো, এত সহজে রেগে গেলে হিতে বিপরীত কিছু হয়ে যেতে পারে। এসব কিছু ভেবেই নিলয় আদিবার পাশ কাটিয়ে চলে গেল। এদিকে নুসরত কথাটি শোনার পর একটু কান্নাও প্রায়, যদিও সে পরিস্থিতির শিকার, তারপরেও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলে ওঠে, না জেনে শুনে এভাবে ভুল ভাববেন না প্লিজ। নুসরাতের কথায় আদিবা তেলে বেগুনে জ্বলে ওঠার উপক্রম প্রায়, অনেকটাই রাগ নিয়ে বলে, ছি ছি, মেয়ে হয়ে আরেকটা সংসারে আগুন লাগাতে আপনার বিবেকে একটুও বাঁধল না? ও না হয় পুরুষ মানুষ, জৈবিক চাহিদার শেষ নেই, পরনারী দেহ হলেই চলে, কিন্তু আপনি তো একটা মেয়ে, আপনার মান সম্মান বলতে কিছু নেই? ভাবি, আপনার মনে কি চলছে তা খুব ভালোভাবেই আঁচ করতে পারছি, কিন্তু আমাদের দৃষ্টির অগোচরে অনেক কিছুই ঘটে থাকে, তা আমরা কেউই যাচাই বাছাই না করে চোখের সামনে সেই ভুলটাকেই প্রাধান্য দিয়ে থাকি। নুসরত এই বলে সমস্ত ঘটনাই আদিবাকে বলে দেয়। এসব ঘটনা শোনার পর আদিবার ভুলটা ভেঙে যায় এবং অনুশোচনায় বলে ওঠে, আমার দৃষ্টির অগোচরে এত কিছু হয়েছে, অথচ আমি কিছুই বুঝতে পারিনি, উল্টে আমার স্বামীকে অবিশ্বাস করে আসছি। বোন, তুমি কষ্ট পেও না, তোমাকে অনেক বাজে কথা বলে ফেলেছি। না না, ঠিক আছে, আপনার জায়গায় অন্য কেউ হলেও এমনই আচরণ করত। নুসরত আদিবার সঙ্গে কিছুক্ষণ কথা বলে তার বাসায় চলে গেল। এবার আদিবা পুরো বিষয়টা শুনে নিজেই নিজের মাঝে অনুশোচনা করছে। ভুল বোঝার কারণে কতই না কটু কথা তার স্বামীকে বলেছে। আনমনে ভেবে আদিবা মন খারাপ নিয়ে রুমে গিয়ে লক্ষ্য করে নিলয় ফোন ঘাঁটতেই ব্যস্ত। আদিবা কাঁচুমাচু করে নিলয়ের পাশে বসে পড়ে। কিছুক্ষণ নীরবতার পর আদিবা বলে ওঠে, সরি, আসলে আমি ব্যাপারটা বুঝতে পারিনি। ইটস ওকে। লাঞ্চ করবে না? সময় তো অনেক হয়ে গেল, খিদে নেই। আদিবা এবার বুঝতে পারল নিলয় তার প্রতি অনেক রাগ অভিমান নিয়ে আছে, যার দরুন ক্ষুধার্ত থাকার পরও ভ্রুক্ষেপহীনভাবে না করছে। এদিকে আদিবারও অনেক খারাপ লাগছে। নিলয় রাগ অভিমান দেখে মনে অনুশোচনার শিহরণ বয়ে যাচ্ছে আদিবার। নিলয় বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে কোনো কিছু না বলে বের হচ্ছে দেখে আদিবা পিছন দিকে বলে ওঠে, কোথায় যাচ্ছ? যেদিকে চোখ যায় সেদিকেই যাব। হঠাৎ আমার সঙ্গে এমন বিহেভ করছো কেন? নিশ্চুপ। নিলয়ের নিশ্চুপ থাকা দেখে আদিবা দুষ্টুমি করে নিলয়ের কানের কাছে গিয়ে বলে, সরি, ভুল বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, মাফ করে দিন। সেদিন তোমার কথাগুলো বলার আগে একবার ভাবা উচিত ছিল। নিলয় এই বলে পাশের রুমে আসলো। আদিবার আদো কান্নার চেহারা দেখে নিলয় তো মনে মনে মহা খুশি। খুশিতে গদগদ হয়ে কম্বল মুড়িয়ে চোখ বুজে ফেলল। কিছুক্ষণ পরে বুকে ভারী কিছু অনুভব করলো। চোখ মিলে তাকাতেই আদিবার কান্না মাখা চেহারা দেখে নিলয় বলে ওঠে, কি ব্যাপার, কান্না করছো কেন? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, কষ্ট হচ্ছিল, তাই নিজেকে সংযত রাখতে না পেরে তোমার রুমেই চলে আসলাম। নিজের বেলায় 16 আনা আর অন্যের বেলায় কাঁচকলা, তাই না? নিলয়ের কথায় আদিবা থতমত খেয়ে বলে ওঠে, বুঝলাম না, আমাকে ছাড়া একদিনও তুমি থাকতে পারবে না বলছো, অথচ 2 দিন তো দিব্যি আমাকে ছাড়া ছিলে। আজ আমাকে ছাড়া তোমার যেমন অনুভূতি হচ্ছে, আমারও ঠিক একই অনুভূতি তখন হয়েছিল, তুমি যা বুঝতে পারোনি। সরি, আর এমন ভুল করব না, ঠিক তো? বলছি তো আর এমন ভুল করব না। আদিবার কান্না দেখে নিলয় পরম ভালোবাসায় আদিবাকে বুকে জড়িয়ে নেয়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।